মায়ের বাম পায়ে শিকল পরানো হলো। দেহের সুতি ঢালাই লোহার শিকল। বাবা নিজে ঢাকা থেকে কিনে এনেছেন। শিকল কেন ডান পায়ে লাগানো হলো না? এ নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক হতে পারে। বাবা আমাকে সে সুযোগ দিলেন না। ফিসফিস করে বললেন, বাবু, তোমার মায়ের ডান পায়ে ঘা আছে, দেখতে পাচ্ছ? শিকল লাগালে ঘায়ে পচন শুরু হতে পারে। বামেরটায় লাগালাম। মায়ের ডান পায়ের ঘা নিয়ে বাবার চিন্তার ব্যতিব্যস্ততা দেখে আমি কিছুটা লজ্জা পেলাম। বাবা নিজেও খানিকটা অস্বস্তি বোধ করলেন। মায়ের পায়ে ঘা যে আজকেই প্রথম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এমন নয়। দীর্ঘ 18 বছর আগে মায়ের পায়ে দড়ি পড়েছে। কখনো পাটের দড়ি, কখনো নাইলন। দড়ির টান লেগে পায়ের চামড়া ঘন কালো হয়েছে, শেষে বড় বড় ঘা হয়েছে। মাস ঘুরছে ঘড়ির সেকেন্ডের কাটার মতো। দড়ি খোলা হয়নি। ঘন বর্ষা শেষে দড়িতে পচন ধরে, ছিঁড়ে যাবার উপক্রম হয়, তখন বদলে দেওয়া হয়। শেষবার দড়ি ছিঁড়ে মা পালিয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পাওয়া গেল মাধবপুরে। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে মাকে ঢিল ছুঁড়ছিল। একটা ঢিল লেগে মায়ের কপাল ফেটে দরদর করে রক্ত ঝরছিল। শিকলের আংটা লাগাতে লাগাতে বাবা বললেন, বাবু, তোর মায়ের এই কী হাল? কী হাল বাবা? জ্বর টর বাঁধিয়েছে মনে হচ্ছে। অবস্থা তো ভালো নয়। নরেন ডাক্তারকে খবর দে, একবার দেখে যাক। এখন ডাকবো? বাবা কি যেন মনে করে বললেন, থাক, কাল ডাকলেও হবে। বাবা যখন শিকল লাগানো শেষ করলেন তখন চারদিক অন্ধকারে ঝাপসা হয়ে এসেছে। পুকুর পাড়ের বড় তালগাছটার পাতায় সরো সরো করে শব্দ হলো। গ্রামের মসজিদের মাগরিবের আজান ভেসে আসলো। বুড়ো মুয়াজ্জিনের আজান। গলা কাঁপতে কাঁপতে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বড় ভীতিকর পরিবেশ। চেয়ার পাতা হয়েছে উঠোনে। বাবা কিছুক্ষণ চেয়ারে বসে ঝিম ধরে রইলেন। আমাকে বললেন, বাবু, এদিকে আসো। আমি এগিয়ে আসলাম। আমার মনে হলো তিনি বড় ধরনের আত্মশ্লাঘায় ভুগছেন। এমনিতে তিনি বেশ একমুখী। এখন তো খোলন লজ্জে বদলে ফেলেছেন। নিজের চারপাশে চক্রবাহ তৈরি করে ফেলেছেন। কারো সাধ্য নেই এই বহির ভেতর ঢোকে। পড়ালেখায় শেষ তোমার? জি। চাকরি বাকরি কিছু করছো? একটা পেয়েছি। বেশ তো, বেশ তো বলে বাবা হাঁপাতে শুরু করলেন। বাবা দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। কোথায় ছিলেন জানা নেই। নিখোঁজ হবার আগ মুহূর্তে তাকে সুস্থই মনে হয়েছিল। আজ তাকে হঠাৎ দেখে আমি চমকে গেলাম। বুড়ো মানুষের মতো লাগছে। বয়সের ভারে খানিকটা নত হয়েছেন। আগের মতো মোটা গলায় কথা বলতে পারেন না। অল্প কাজ করলেই হাঁপিয়ে যান। ধীরে ধীরে নিজেকে প্রবীণ কচ্ছপের মতো খোলসবন্দি করে ফেলেছেন। আমাকে হাঁপাতে হাঁপাতে বললেন, তোমার মাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। এ ব্যাপারে তোমার মনে খেদ আছে? আমি মাথা ঝাঁকালাম। আমার মনে খেদ নেই। বাবা বললেন, গুড। কেউ পাগল হলে তার চিকিৎসা আছে। আমি সর্ব ধরনের চিকিৎসা করেছি। তোমার মা সুস্থ হয়নি, বরং ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। তাই তাকে বেঁধে রাখা হয়েছে, বুঝেছ? জি। সাধারণ পাগল চুপচাপ থাকে। তোমার মা থাকে না। হাঁস মুরগিও কাছে গেলে আঁচড়ে মেরে ফেলে। এই ব্যাপারটা খুব খারাপ। আমি কিছু বললাম না। বাবা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন। জীবন যুদ্ধে পরাজিত হয়ে হতাশায় আকণ্ঠ নিমজ্জিত সৈনিকের মতো মাথা নিচু করে উঠে গেলেন। বাবা উঠে যাবার সাথে সাথে মায়ের চিৎকার চেঁচামেচি শুরু হলো। অনর্গল গালিগালাজ করছেন। একজন মহিলা মানুষের মুখে এমন জঘন্য ভাষায় গালি আসতে পারে আমি ভেবে পেলাম না। তিনি শিকল পায়ে ছুটে বেড়াচ্ছেন। শিকলের মাথা বাঁধা আছে বকুল গাছের গোড়ায়, শক্ত গাছের গুড়ি। মা তেমন সুবিধা করতে পারলেন না। মায়ের চেঁচামেচি দেখে নতুন মা ভয় পেয়ে গেল। দীর্ঘক্ষণ ঘরের দরজায় মাথা বের করে দেখছিলেন। ভীত সন্ত্রস্ত চোখে ঘরের ভেতরে ছুটে গেলেন। মা অসুস্থ হন যখন আমি 12 বছর। তপু নামের 2 বছরের একটা ছোট ভাই আছে। রানু তখনও পেটের ভেতর। রোগটা তখনই দেখা দিল। একদিন নানাবাড়ি থেকে মা ফিরলেন, সারা শরীর পানিতে ভেজা, চোখ আগুনের মতো লাল। বাবা অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, তপু কোথায়? মা জবাব দিলেন না। ক্রমাগত নিজের সাথে কথা বলছেন। অসংলগ্ন কথাবার্তা, কোনো সুনির্দিষ্ট অর্থ নেই।
দুদিন পর তপুকে খুঁজে পাওয়া গেল শোলা গাড়ির বিলে। মা তাকে নানা বাড়ি থেকে ফেরার পথে বিলের এক ডোবায় চুবিয়ে মেরে ফেলেছেন। তপু পানির উপর ভেসে উঠেছে দুদিন পর, পেট ফুলে ঢোল হয়ে আছে। নানা যান লোক পাঠালেন মাকে ফিরিয়ে নেবেন, বাবা যেতে দিলেন না। আজন্ম বংশ গৌরবে গৌরবান্বিত নানা যান নিজে আসলেন। বাবা সসম্মানে তাকে ফেরালেন। মায়ের অসুস্থতার মাঝে জন্ম নিল রানু। কি সুন্দর চোখ মুখ, আটার মতো ফর্সা। আমরা মুগ্ধ হয়ে তাকালাম। পাশের বাড়ির ব্যাংকার চাচার বউ এসে বলল, কি বাবু, তোমার বোনের হাত নাই কেন? চাচির কথায় আমার মন খারাপ হয়ে গেল। তার চটুল ধাঁচের প্রশ্ন আমার চোখে জল এনে দিল। রানুর হাত নেই কথাটা মিথ্যা নয়, আবার পুরোপুরি সত্যও নয়। মায়ের পেট থেকে তার ডান হাতের কবজি থেকে নেই। মনে হয় কেউ একজন ধারালো ছুরি দিয়ে সুন্দর করে কেটে রেখে দিয়েছে। ডাক্তার বলেছে ব্যাপারটা স্বাভাবিক। নাড়ি পেঁচিয়ে যাওয়ায় হাতটা কাটা হয়েছে পেটের ভেতর। রানু বড় হতে শুরু করলো। সে আমার একমাত্র কাছের জন। আমি বিস্মিত হয়ে খেয়াল করলাম এক হাতে সে নিজেকে চমৎকার মানিয়ে নিয়েছে। আমাদের জন্য রান্না করছে, কাপড় ধুচ্ছে। এত চমৎকার কাজ হয়তো হাত থাকলেও করতে পারত না। শুধু ঝামেলা বেঁধে যেত চুল আঁচড়ানোর সময়। মায়ের অবর্তমানে এই মাতৃকার্যটির দায়িত্ব নিতে হলো আমাকে। আমি গভীর মমতায় রানুর চুলে তেল দিয়ে দিই, চিরুনিতে টান দিই। রানু চোখের সামনে বড় হয়ে গেল। কলেজে যাতায়াত শুরু করলো। কথাবার্তায় চলে আসলো নারীত্ব। আগের মতো ছুটাছুটি করে না। আমি যখন বকুলতলায় বসে থাকি মাঝে মাঝে আমাকে এসে বলে, বাবু অনেক রাত হয়েছে, চল খেতে বস। বাবু ডাক শুনে আমি চমকে উঠি। মা আমাকে বাবু বলে ডাকতেন। রানুর গলার সাথে মায়ের গলার কি আশ্চর্য মিল। রাত তার নিয়মে গভীর হয়। আমি চোখ বুজে গুনগুন করে গান গাওয়া এক নারী কণ্ঠ শুনি, বিমোহিত হই। বাবা একদিন আমাকে ফিসফিস করে বলল, রানুটা তার মায়ের গলা পেয়েছে, দেখেছিস বাবু? আমি কিছু বলি না। মায়ের অসুস্থতার পর দীর্ঘকাল বাবা বিয়ে করেননি। তিনি মাঝে মাঝে উদাস ও নিরাসক্ত ভঙ্গিতে বকুলতলায় বসে থাকেন। আশ্চর্যজনকভাবে বাবা বসে থাকার সারাটা সময় মা শান্ত হয়ে থাকেন। তাকে বেশ স্বাভাবিক মানুষের মতো লাগে। তিনি যে বাবাকে ভয় পেয়ে শান্ত থাকেন তেমন নয়। বাবা মানুষ হিসেবে তেমন রাগী নন। নিরীহ ও নির্লিপ্ত ধরনের একজন দুর্বল মানুষ। ভয় পাবার পেছনে যুক্তি খুবই সামান্য। যে ঝড়ের আগে প্রকৃতি যত শান্ত থাকে সে ঝড় তত ভয়ঙ্কর। বাবা একদিন এসে বলল, রানুর কি বিয়ে দেওয়া উচিত নয়? আমি বললাম, মাত্র তো 16 বছর, এখন বিয়ে দিবেন? বাবা জবাব দিলেন না। তাকে বেশ বিভ্রান্ত মনে হলো। একা একা চলাফেরা করেন, সংসারে মনোযোগ নেই। বিভ্রান্তির অতল সমুদ্রে একজন মহিরুহকে চোখের সামনে ডুবে যেতে দেখা গেল। একদিন হঠাৎ তিনি উধাও হলেন। রানু সারা রাত কাঁদল। বাবা ফিরলেন না। সেই দিনই মা প্রথমবার কথা বললেন। শেষ রাতে বললেন, বাবু কোথায়? বাবু? আমি অস্থির হয়ে বের হলাম ঘর থেকে। মাকে বেশ স্বাভাবিক লাগছে। পায়ের দড়িটা হাতে ধরে স্বাভাবিক গলায় আমাকে জিজ্ঞাসা করলেন, বাবু কি দেখেছেন? আমি কিছু বলতে পারলাম না। আর শৈশব জেনে এসেছি মা নামক বিচিত্র প্রজাতিটি তার সন্তানকে চিনতে ভুল করেন না। আমার মা ভুল করে ফেললেন? রানু হতাশ গলায় আমার হাত ধরে বলল, এই আপনার বাবু। মা বলল, তা কি করে হয়? বাবু তো ছোট, বড় হয়ে গেছে, এখন ছোট নাই। আমাকে চিনেছেন? মা হতাশ চোখে তাকালেন। চিনতে পারলেন না। বিড়বিড় করে বললেন, না চিনি না। রানু আমার পিঠে মুখ লুকিয়ে নিজেকে রক্ষা করলো। ধরা গলায় বলল, ভাইজান, মা কি আমাকে কোনোদিন চিনবে না? রানুর এই প্রশ্নের জবাব নেই আমার কাছে। আমার বুইফোর মস্তিষ্কে আসমান জমিন এক করে ফেলল। প্রশ্নের জবাব পেল না। রানু অভিমান করলো। মারাত্মক অভিমানে সে বাড়ি ছেড়ে নানা বাড়িতে চলে গেল। আমি একা হয়ে গেলাম। মা একা হয়ে গেল। সারাদিন দড়ি বাঁধা পায়ে তিনি বকুলতলায় পড়ে থাকেন। যখন মস্তিষ্ক উত্তেজিত হয় তখন চেঁচামেচি করেন। আশপাশে যে যায় তাকেই গালিগালাজ করেন। বর্ষায় ভিজতে ভিজতে মাঝে মাঝে জ্বর বাঁধিয়ে ফেলেন। আমি নিতান্ত বাধ্য হয়ে ব্যাংকার চাচির সাহায্য নিয়ে মাঝে মাঝে কাপড় বদলে নিতাম। মায়ের শরীরে কাপড় থাকতো না। সহস্র হাহাকারের মাঝেও এই ব্যাপারটি বিচ্ছিন্ন হাহাকারের মতো দাঁড়িয়ে গেল। একদিন চাচি চাপা কৌতূহলে আমাকে জিজ্ঞাসা করলেন, বাবু, তোমার বাবার খবর জানো? না চাচি, জানি না। শুনলাম উনি নাকি বিয়ে করেছেন এক গার্মেন্টসের মেয়েকে।
ব্যাপারটি বিশ্বাসযোগ্য নয়। বাবাকে আমরা চিনি, তার বিচরণ আমাদের চেনা গণ্ডির মাঝে। চাচি ফিসফিস করে বললেন, পাশের গ্রামের আতিয়ার খবর আনছে, সেও নাকি তোমার বাবার সাথে গাজীপুরে থাকে। চাচির সাথে কথা বলতে ভালো লাগছে না। বাবার বিয়ের ব্যাপারটি আলোচনা করা একজন পুত্রের নিকট জঘন্য লাগবে। স্বাভাবিক ব্যাপার। আমি এড়িয়ে গেলেও চাচি এড়ালেন না। একদিন বললেন, তোমার নতুন মায়ের বয়স নাকি 12, শুনেছ বাবু? এই খবর আমি শুনিনি। আমার কাছে ব্যাপারটি অবিশ্বাসই লাগতো। বাবা আর যাই করুক এমন একটি হাস্যরসের কারণ ঘটাতে পারেন না। নানা বাড়ির লোকজন রানুর বিয়ে ঠিক করলো। ছেলের অবস্থা ভালো, সাতক্ষীরার কাছাকাছি একটা কলেজে পড়ায়। মা বাবা নেই, রান্নাবান্না করতেও কষ্ট হয়। বিয়ের দিনই রানুকে তুলে নিয়ে যাবে। বিয়ে হচ্ছে নানার বাড়িতে। রানুর বড় ভাই হিসেবে আমার দায় হলো রানুকে পাত্রস্থ করা। বাবা নেই, এমতাবস্থায় মাকে ছেড়েও আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। একদিন নানু বাড়ি ফিরল। তাকে হাসি খুশি লাগছে। সারাক্ষণ মায়ের পাশে টোল নিয়ে বসে রইল। আমাকে জিজ্ঞাসা করলো, তুই কবে বিয়ে করবি দাদা? জানি না, সম্ভবত বিয়ে করব না। ভার্সিটির কোনো ছাত্রীকে পছন্দ হয়নি। আমি জবাব দিলাম না। রানু খিলখিল করে হেসে বলল, দাদা ভাই লজ্জা পেলি? যা আর বলবো না। এখনও মন খারাপ করে আছিস? আমি হেসে বললাম, না পাগলি, মন খারাপ করিনি। তোর বরের বাড়ি কোথায়? রানু লজ্জা পেয়ে গেল। উদাস গলায় বলল, সমুদ্রে। সমুদ্রে মানে কি? কোনো মানে নেই। কলেজটা নাকি সমুদ্রের আশেপাশে। ভালোই হলো তো। সুখে থাকার জন্য সমুদ্রের হাওয়া পথ্যস্বরূপ। আমাদের ভুলে যাবি? রানু আমার বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলো। দীর্ঘদিনের চাপা কান্না বাঁধ ভেঙে ধেয়ে আসলো। আমি মাথায় হাত রেখে বললাম, কাঁদছিস কেন রে পাগলি? রানু বলল, দাদা ভাই, মা কি কোনোদিন আমাকে চিনতে পারবে না? অবশ্যই পারবে। কবে পারবে আমি জানি না। আমি তো চলে যাচ্ছি রে দাদা ভাই। চলে গেলে চিনবে কিভাবে? আমি আরেকবার পরম প্রত্যাশিত প্রশ্নের উত্তর দিতে পারলাম না। রানু যখন জন্ম নেয় তখন মা পুরো মাত্রায় অসুস্থ। কিছু চেনেন না, বোঝেন না। যাকে দেখেন তাকেই গালিগালাজ করেন। ক্লিনিকে মায়ের হাত পা বেঁধে রাখা হলো। সে ঘোর বিপদের মুহূর্তে জন্ম নিল রানু। রানু ফিরে গেল দুপুরে। সেই বিকেলে বাবা ফিরলেন 2 বছর পর। বাবা বদলে গেছেন। বড় দাড়ি রেখেছেন, দাড়িতে মেহেদি, শার্ট ছেড়ে পাঞ্জাবি ধরেছেন। বাবা একা আসেননি, তার সাথে একজন অল্প বয়স্কা মেয়ে, তরুণী বলা ঠিক হবে, রানুর বয়সী। চোখ ভরা কৌতূহল। কৌতূহল নিয়ে সে মায়ের দিকে তাকিয়ে রইল। বাবা বলল, বিয়ে করেছি বাবু, আজ থেকে এ হলো তোর মা। নতুন মাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাবার চোখের দিকে তাকালাম। সংসারের প্রতি অতি মাত্রা নিরাসক্ত এক মানুষের প্রতিচ্ছবি আমাকে আলোড়িত করল। আমি বললাম, বাবা ভালো আছেন? বাবা জবাব দিলেন না। চেয়ার টেনে আঙিনায় বসে ব্যাগ খুললেন। ব্যাগে নানান জিনিস, একটা লোহার শিকল আমার হাতে ধরিয়ে বললেন, 1.5 সুতি লোহা, আর ছিঁড়বে না। চল তোর মায়ের পায়ে লাগাই। শিকল ধারণ পর্ব সমাপ্তির পর বাবা ছোট মাকে সঙ্গে করে নানাজানের বাসায় গেলেন। কন্যা দায়গ্রস্ত পিতার দায়িত্ব পালন করতে হবে। রানুর বিয়ের রাতে মা আমাকে নাম ধরে ডাকলেন। বাড়িতে কেউ নেই। আমি বিকেল থেকে বকুলতলায় টুল পেতে বসে আছি। মা স্পষ্ট গলায় বললেন, বাবু। আমি মায়ের ডাক শুনে চমকে জবাব দিলাম, কিছু বলবেন মা? তুই এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? মন ভালো মা। বাইরে শীত, ঘরে যা। শীত লাগছে না? আপনার কি শীত লাগছে মা? মা সেই প্রশ্নের জবাব দিলেন না। তাকে দুর্বল লাগছে, প্রচণ্ড রকমের অসুস্থ। টানা বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়েছেন। ঘন শ্বাস নিচ্ছেন, শ্বাসের সাথে গড়গড় শব্দ হচ্ছে, গলার স্বর জড়িয়ে যাচ্ছে। মা ক্ষীণ স্বরে বললেন, আমার মেয়েটা কোথায়? কে মা? রানু? রানুই হবে হয়তো। ও কোথায়? রানুর আজ বিয়ে। মা কষ্ট করে হাসার চেষ্টা করলেন, পারলেন না। শব্দ করে কাশলেন। কাশি থামিয়ে জিজ্ঞাসা করলেন, ছেলে কি করে? কলেজে মাস্টারি করে, খুব ভালো। রানুর সাথে একটু কথা বলতাম। আমি প্রচণ্ড হতাশায় বসে রইলাম। মহাজাগতিক দুর্ঘটনার মতো অনিশ্চিত একটি মুহূর্তে মা স্বাভাবিক হয়েছেন। অতি দ্রুতই আবার বদলে যাবেন। কিছুক্ষণের মাঝে আর কিছু চিনতে পারবেন না। আমি সেই মুহূর্তের অপেক্ষায় বসে আছি। মায়ের পরিবর্তনটা হলো খুব দ্রুত। তিনি বিড়বিড় করে কথা বলছেন।
একটা পোকাকে কড়া গলায় গালিগালাজ করলেন। হালকা বাতাসে বকুল ফুল ঝরে পড়ছে। আমি ছড়া বকুলের তলে নির্বিকার হয়ে বসে রইলাম। পরিশিষ্ট। বিয়ের রাতে রানু সাতক্ষীরা চলে যায়। বাবা ছোট মাকে নিয়ে দ্বিতীয়বার উধাও হয়ে যান। সেদিন আকাশ জুড়ে অসংখ্য তারা উঠেছিল। উজ্জ্বল নক্ষত্রের রাতে সব হারাদের মিছিলে সামিল হন মা। ভোর হবার একটু আগে তিনি মারা যান।